চল আমাদের টপিক শুরু হচ্ছে লাভ ক্ষতি। হ্যাঁ, লাভ ক্ষতি টপিকে সবচেয়ে বেসিক যে জায়গাটা সেটা কি আছে, মোটামুটি আশা করি তাদের ধারণা আছে যে যে কোনো অঙ্কে লাভ বা ক্ষতি সাধারণত কিসের উপরে নির্ধারিত হবে? কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। হ্যাঁ, যদি কখনো বিক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতির কথা উল্লেখ করা থাকে তখন তুই বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি বিচার করতে যাবি, নতুবা বাই ডিফল্ট মানে সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ ক্ষতি বিচার করবি। ঠিক আছে, চল অঙ্কে যাই ধীরে ধীরে। কি বলছে দেখ, প্রথম অঙ্ক টাইপ 1 শুরু হচ্ছে আমাদের। টাইপ 1-এ কি বলছে? একটি বস্তু 7,130 টাকায় বিক্রি করে 15% লাভ হয়, ওই বস্তুটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য জানতে চেয়েছে। তাহলে যেহেতু ক্রয় মূল্যর সাপেক্ষে লাভ ক্ষতির কথা আমরা বিচার করব, তাই বেশিরভাগ অঙ্কতেই আমরা 100 ক্রয় মূল্যকেই 100 ধরে নেব। বিক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতির কথা বিচার যখন হবে তখন বিক্রয় মূল্যের উপর 100 ধরবো সেই ক্ষেত্রগুলোতে। হ্যাঁ, তাহলে আমরা এখানে 100 কাকে ধরবো? ক্রয় মূল্যকে 100 ধরবো। আমি দুই রকমই দেখাচ্ছি, যেহেতু অনেকের বেসিক কাঁচা আছে তাদের জন্য বলছি, শর্ট দুটোই বলছি, তবে শর্টকাট যেটা সেটাই হজম করার চেষ্টা করবি। হ্যাঁ, দুধ পাই দাও না সাইড থেকে, আমি ধরাচ্ছি এদিকে দেখ এদিকে দেখ, আমি ধরাচ্ছি, অঙ্ক করতে দেবো তখন ধরাবো। ও তোদের তো পিডিএফটা দরকার না, তোরা অঙ্কটা করবি কী করে সেটাও তো ব্যাপার। তাহলে আমরা 100 ধরবো কাকে? ক্রয় মূল্যকে। কস্ট প্রাইস ধরলাম 100, হয়েছে? তাহলে 15% লাভ যদি করে তাহলে সেলিং প্রাইস কত হবে? 115, তাই তো? তাহলে 7,130 টাকায় বিক্রি করে এত পার্সেন্ট লাভ হয়, এটা তো বিক্রয় মূল্য। আর এখানে পার্সেন্টের জন্য যে বিক্রয় মূল্য কোনটা? 115টা। তাহলে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে এর সাথে কার তুলনা যায়? 115। তুই কী বের করবি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য তো 100 ইউনিট, 100 উপরে 115 নিচে ইন্টু এটার সাথে কার তুলনা যায়? বিক্রয় মূল্য নিচেরটার সাথে, যেটা অ্যাকচুয়াল ভ্যালুতে দিয়েছে। এখানে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব। আর একটা কি ফ্র্যাকশন ভ্যালু ধরে যেটা আমরা করে থাকি, যে 15%, এটা বেসিকে যাদের একটু হালকা ডিস্টার্ব আছে, একটা জটিল অধ্যায় তো এটা, সেই কারণে আমি এই সাইডটা বলতে যাব, সব অধ্যায় বলবো না, যেহেতু এটা স্পেসিফিক লাভ ক্ষতির ক্ষেত্রে আমি 100 টাকাও নিয়ে যে ধরতে যাব। এর পেছনে কারণ হলো অধ্যায়টা একটু জটিল লাগে ছেলে মেয়েদের কাছে, সেই কারণে। হ্যাঁ, বোঝানোর দিকে একটু ধ্যান থাকবে, এটা সব অধ্যায়ে থাকে না। তো 15% লাভ, তাহলে 15%-এর ফ্র্যাকশন কত? 3/20। 3/20, তাই তো? তাহলে এটাকে আমরা বলবো কস্ট প্রাইস, আর এটা 15% লাভ, তো তাহলে এটাকে বলবো আমরা প্রফিট, তাই তো? তাহলে সেলিং প্রাইস কত হবে? 23 ইউনিট। তাহলে 7130, তুই কোথায় যেতে চাইছিস? কস্ট প্রাইসে। তাহলে কস্ট প্রাইস উপরে কী দেওয়া আছে? সেলিং প্রাইস। সেলিং প্রাইস নিচে, এবার গুণ কর, 3×23 69, তাই তো? থাকছে কত? 2 থাকছে, 23 একে 23 দিয়ে 0, 31 দোকানে 62, 0 0, 6200। এই যে এটা আমাদের উত্তর হয়ে গেল। পরিষ্কার? বোঝা গেছে? চল পরের অঙ্ক সবাই কর, 2-এর অঙ্ক কর। অবশ্যই এটা অ্যাপ্লাই করবি, এটা তো আমি জাস্ট বলছি সময়, মানে এই লাভ ক্ষতির একটা জটিল অধ্যায়, তাই অবশ্যই পরীক্ষায় এটা অ্যাপ্লাই করবি সবসময়। এটা আমি বলে যাচ্ছি যেন কানেক্ট করতে পারিস ভালো, বুঝতে যেন সুবিধা হয়, জটিল অধ্যায় বলে সবসময় নাও বলতে পারি, ওটা অভ্যাস হয়ে গেল। নিচে পড়ে
ওপরে কটা ধরিয়েছিস? একটাই? হ্যাঁ। আর একটা ধরাই তাড়াতাড়ি। এই কথা কেন? অঙ্ক হয়ে গেছে? হ্যাঁ, 2টা হয়ে গেছে। 3-এরটা কর। দুইটা হয়ে গেছে সবার? বেশি টাইম কিন্তু দেওয়া যাবে না। তুই ক্লাস বাড়িতে করে নিয়েছিস? সব করা হয় না। করে নিস ভাই, হ্যাঁ, মিস করিস না। বুঝতে পারছিস তো সব ক্লাস দেখে? পরিষ্কার? হ্যাঁ, ঠিক আছে, তাহলেই হবে। টাইপ ভাগ করা আছে সব, পিডিএফ ওখানেই দেওয়া আছে, দেখেছিস? পারলে করে ফেল, না করে নিতে। বেশ, এই সবাই পেরেছিস 2-এরটা? হ্যাঁ। করতে হবে না তেমন আর? বেশ, চল তাহলে পরের অঙ্কতে যাই। টাইপ 2টাকে আমি 2 ভাগে ভাগ করেছি। প্রথমে সব 1 ভাগেই ভাগ ছিল, কিন্তু দেখলাম যে কোশ্চেনগুলো বেশ দুটো ভ্যারিয়েশন থাকছে, ওই জন্য 2 ভাগে ভাগ করে দিয়েছি। টাইপ 2তে কী হচ্ছে দেখ। ইয়ে কোথায়? ও আচ্ছা, সরি, এই পাশে। এই যে টাইপ 2 কী বলছে, একজন ব্যক্তি 500 টাকায় 25টি কলম কিনে প্রতিটি কলম 24 টাকা দরে বিক্রি করে, তাহলে তার লাভের শতকরা হার কত জানতে চেয়েছে। কী করছে? 500 টাকায় 25টি কিনছে আর প্রতিটি বিক্রি করছে 24 টাকায়। তাহলে ওর এই যে এই ধরনের অঙ্কগুলোতে তোদের একটা কনফিউশন অনেক সময় হয়ে থাকতে পারে, যে আমি একটার দাম ধরে করব না সব কটার মোট দাম ধরে করব, এরকম একটা কনফিউশন হয়ে থাকতে পারে, তাই তো? তো যদি একটার দাম ধরে করিস তাও যা উত্তর হবে, সব কটা ওভারঅল করলে তাও একই উত্তর হবে সবসময়। বোঝা গেল? তো একটার দাম ধরে করলে বেশিরভাগ টাইমে দেখবি কি ক্যালকুলেশন ছোট হবে। কিছু কিছু টাইমে একটার দাম ধরে করলে ক্যালকুলেশন একটু জটিল হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে একটার দামেই দেখবি সুবিধা পাচ্ছিস, সংখ্যা ছোট হয়ে যাবে। বুঝেছিস? দশমিক দিয়ে যদি ভগ্নাংশ দিয়ে হাবি জাবি চলি, তখন সব কটা নিয়ে করবি, ক্যালকুলেশন সুবিধা পাওয়া নিয়ে কথা। তাহলে একটা আমি কিনছি কত করে, খেয়াল কর। 50 টাকায় 25টা কিনছে, তাহলে এই 500 টাকায় 25টা কিনছে, তাহলে একটা কেনা পড়ছে কত? 20 টাকা করে পড়ছে একটার কস্ট প্রাইস। আর এটা কি? এটা হলো সেলিং প্রাইস। তাহলে লাভ কত? 4 টাকা লাভ। এটা হলো প্রফিট, তাই তো? এটা হলো প্রফিট। তাহলে কত টাকায় প্রফিট? 4 টাকা। 20 টাকায়, অবশ্যই কস্ট প্রাইসের উপরে। হ্যাঁ, কত? 20 টাকায় লাভ হচ্ছে 4 টাকা, তাহলে 100তে কত প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাবি? 4×5 = 20, 5×20 = 100, মানে 20% উত্তর হলো। 2-এরটা করবি ঝটপট সবাই। এগুলো ছোটো ছোটো অঙ্ক প্রথমের দিকে। কী হলো দেখতে হবে, কর। কমলো মশাটা এবার একটু সবার দিকে। এই তোদের দিকে মশা নেই তো? টাইম দেবো না কিন্তু, সব ছোটো অঙ্ক, সহজ অঙ্ক। হয়েছে? যাদের করা হয়ে যাবে না পট করে 2-এরটা, তারা পরেরটাই চলে যাবে। যতক্ষণ আমি থামতে না বলবো ততক্ষণ করেই যাবে, বসে থাকবি না ফালতু ফালতু। বেশ, এরপরে আচ্ছা 2-এটা পেরেছিস সবাই? কত হয়েছে উত্তর সবার? 25 হয়েছে সবার? এই ছেলে হয়েছে 25? মুখ খোল। আর দাঁড়াবো না তো এখানে, এগিয়ে চলে যাব। মুখ খুলতে হবে সাথে সাথে। বাড়িতে অঙ্ক করিস?
পরীক্ষা দিয়েছিলি আগের দিন? কত পেয়েছিস? 17টা। কটা ছিল কোশ্চেন? 30টা, তাহলে 4টে বাদ। 30টা 3টে বাদ। 30টা কোশ্চেন ছিল, 17 পেয়েছিস? সব হ্যাঁ। করিনি। হয়নি? কুড়ি বিশ কেন করিস না? লেটে আসার জন্য সব বলে লাভ নেই। সেটটা সলভ করেছিস ভালো করে বাড়িতে? তাহলে শিখবি কী করে? কোনো একটা পরীক্ষা দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা দেওয়ার পরে যেগুলো পারলি না বা ভুল হলো সেগুলো সমাধান করা, কিন্তু যেগুলো পারলি না সেগুলো না পারাই রয়ে গেল। ফালতু কথা কেন বলাস? কি এমন তুই কাজ করিস? সময় পাস না? কি বললাম শুনলি? পরীক্ষা যখন যেটাই নেব, যেই সাবজেক্টের পরীক্ষাই দিস না কেন, ইতিহাস হোক, ভূগোল হোক, অঙ্ক হোক, রিজনিং হোক, যাই হোক না কেন, পরীক্ষা দিবি সিরিয়াসভাবে প্রথমত। আর পরীক্ষা দিয়ে তুই যেটা পারলি না বা যেটা ভুল হলো সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে সলভ করবি। যদি গুরুত্ব দিয়ে তুই সলভ না করছিস তার মানে কি হচ্ছে? তুই আজকে যেই 10টা অঙ্ক পারলি না পরীক্ষায়, সেই 10টা অঙ্ক তুই আজও জানিস না, কালও জানিস না, পরশুও জানিস না। যদি সলভ করিস তাহলে কি হবে? পরীক্ষার সময় পারিস নি, কিন্তু তুই কালকে সলভ করে কালকে তুই জেনে গেছিস জিনিসটা। সলভ না করলে কি হবে? বুঝতে পারছিস পরিষ্কার? এটা প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো আবার বোঝাতে হয় নাকি এইসব ব্যাপার? বলে দিয়েছি বারবার করে। তো যাই হোক, একজন দোকানদার 2000 টাকায় নিজের প্রতি ধ্যান দে, বুঝলি? এইভাবে কিন্তু জীবন যাবে না ভাই, বিরক্ত করিস না। 2000 টাকায় 50টি খাতা কেনেন, তাই তো? তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে? 2000/50, 40 টাকা এক একটা, আর বিক্রি করছে 50 টাকা করে। তাহলে লাভ কত হচ্ছে? প্রতি খাতায় 10 টাকা করে লাভ হচ্ছে, তাই তো? তাহলে লাভের পার্সেন্টেজ কত? কেনা কত করে পড়ছে? 40 করে, লাভ করছে 10, লাভের পার্সেন্টেজের জন্য 100। এটা সাজাতে পারছিস না? সাধারণ জিনিসটা না, এটা ঠিক আছে। 40-এর বদলে 400 করে দিয়েছি। 25 হয়েছে নাকি রে? হ্যাঁ, সব অঙ্ক এত বাড়িতে বেশি না অঙ্ক করলে এই ধরনের মিস্টেক হয়। এর পরের টাইপ দেখ, 2-এর বি কি বলছে দেখ। এই টাইপ থেকে একটু সুন্দর অঙ্ক ধীরে ধীরে শুরু হবে। কি বলছে? এক ব্যবসায়ী, অঙ্কটা পর সবাই। এক ব্যবসায়ী 5000 টাকায় 100 কেজি আপেল কিনলেন এবং পরিবহনের জন্য 500 টাকা খরচা করলেন। যদি 10 কেজি আপেল পচা বের হয়, তিনি বাকি আপেলগুলি প্রতি কেজি 75 টাকা দরে বিক্রি করেন, তবে তার শতকরা লাভের হার কত? তাহলে তুই বিক্রয় মূল্য পেয়ে গেছিস, তোকে প্রতি আপেলের ক্রয় মূল্য বের করতে হবে। এটা ধরে থাকতে পারছি না, এবার রাখার আর কোনো জায়গা আছে রে এটা? ওই আলুটা নিয়ে আয়। হয়ে গেছে হয়ে গেছে, চারিদিকে দেখ। তাহলে আমরা এর আগে যখন বেসিকের অঙ্ক করেছিস, খেয়াল করে দেখ কি বলেছি, যে আমাদের যখন কোনো একটা জিনিস আনার সময় ভাড়া দেব, সেই ভাড়াটা কি হবে? কেনা দামকে আরও বাড়িয়ে দেবে, হ্যাঁ, তাই তো? যখন কোনো মাল নষ্ট হবে তখন কেমন হবে জিনিসটা? ধর তুই 5000 টাকায় 100 কেজি আপেল কিনে এনেছিস তো, আনার সময় 500 টাকা খরচ হয়েছে, তাহলে তুই কী বলবি? যে আমার 100 কেজি আপেলের দাম হলো 5500 টাকা, মানে আনার খরচটাও কেনা দামের সাথে জুড়ে গিয়ে একসাথে গিয়ে বলবি তুই যে 5000 টাকা আর 500 টাকা, এটা হলো আমার মোট কেনা দাম 100 কেজি আপেলের। এটা একটা কথা। আর আরেকটা কথা কি, আসার পরে দেখলি যে 10 কেজি আপেল পচে গেছে, 10 কেজি আপেল যখন পচে গেছে তখন তুই আবার কথা কি বলবি? যে আমাদের, তাহলে আমাদের যেটা কি দেখতে পেলাম, যে 5000 টাকা আর 500 টাকা নিয়ে 5500 টাকা, এটা পড়ছে আমার 100 কেজি আপেলের কেনা দাম, তাই তো? কিন্তু তুই আসার পরে দেখলি যে 100 কেজি আপেলের থেকে 10 কেজি আপেল
পচা বেরিয়ে গেছে। তাহলে তোর এখন আপেল রয়েছে কত? 90 কেজি। তোকে এখন কী ধরতে হবে সবসময়, যে আমার এই 90 কেজি আপেলের দামই হলো 5,500 টাকা। এইভাবে করে হিসাব নিতে হয় আমাদের। তুই কাশ্মীর থেকে আপেল কিনে আনছিস, রাস্তায় তো কিছু নষ্ট হবে, তো নষ্ট ফষ্ট হয়ে 10 কেজি নষ্ট হলো কাশ্মীর থেকে, তুই তোর আপেলের ব্যবসাটা যেটুকু পৌঁছালো তোকে ধরতে হবে সেইটুকুর দামই 5,500। তাহলে আপেলের কেনা দাম কত পড়ছে? আপেলের কেনা দাম পড়ছে আমাদের 5,590 কেজি। তাহলে প্রতি কেজি আপেলের কেনা দাম কত? প্রতি কেজি আপেলের কেনা দাম হবে 5,500কে 90 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তো যদি করি 6 9 54, থাকছে কত? 1 10, 9 1 9 আর 1 10 নাকি, মানে 61.1। এটা হলো আমার কেনা দাম। আর বিক্রয় মূল্য কত? দেখ, এটা আমি ভগ্নাংশে আনলাম না, খেয়াল করবি জায়গা ক্যালকুলেশনের। এটাকে আমার অ্যাকচুয়াল আসার উচিত ছিল কত? 61.1/9 এরকম আসা উচিত ছিল। এবার আমি যদি দেখতাম যে এখানকার যে অপশনগুলো, এই অপশনগুলো খুব কাছাকাছি আছে, তাহলে আমি পারফেক্ট যেতাম। আমি দেখছি যে অপশনের মধ্যে একটু গ্যাপ আছে, তাই তো? তাহলে এই যে এইটুকুর জন্য, মানে এই যে পয়েন্ট, এই যে মানে 1/9 যেটা ভ্যালু, 1/9 ভ্যালুর জন্য আমার যেইটুকু 19-20 হবে, সেইটুকুতে আমার খুব বেশি ফরক পড়বে না, হালকা ফরক পড়বে। যদি অপশন কাছাকাছি থাকতো তাহলে আমাকে এক্স্যাক্টটাই নিতে হতো, এটাকে নিয়ে আমার কাজ করতে হতো। যেহেতু অপশন একটু দূরে দূরে, তাই আমরা এটাকে ধরবো কত? 61.1টাকে আমরা ধরে নেব 61, সরাসরি 0.1টাকে উঠিয়ে দেবো। বুঝেছিস? আমরা কাছাকাছি যেটা উত্তর হবো সেটাকে উত্তরগুলো মেনে নেব। কখন নিবি কেমন বুঝতে পারছিস? তাহলে প্রতি কেজির কেনা দাম আমার পড়ছে ওভারঅল 61 টাকা করে, প্রায় অ্যাপ্রক্স। আর প্রতি কেজি বিক্রি করছি 75 টাকা করে, তাই তো? তাহলে লাভ হচ্ছে কত? যদি দেখিস এদের মধ্যে বিয়োগ করলে পেয়ে যাবি কত? 14 টাকা লাভ হচ্ছে প্রতি কেজি। তাহলে প্রতি কেজিতে লাভ হচ্ছে 14 টাকা, আর প্রতি কেজি কেনা পড়েছে 61 টাকা করে। ইন্টু 100, পার্সেন্টেজ দরকার। এখানেও দেখছি সমস্যা, কি আর করা যাবে, ভাগ করতে হবে তোকে 1400-কে। 6 দুগুণে 12, 100, 2 1 2, 122, থাকবে কত এখানে? 18, 180, তাই তো? 3 6 18, মোটামুটি এই 23-এর কাছাকাছি, কিন্তু একটু কম, কারণ 3 6 18 183 হয়ে যাবে, মানে এর চেয়ে একটু কম হবে এমনিতেই। তো আমরা তার মানে এটাকে আমরা উত্তর হিসেবে নিয়ে চলে যাব অপশন বিকে, এরকমভাবে অ্যাপ্রক্সিমেশন মেরে চলে যাবে। বুঝেছিস কী করলাম? কেনা দাম কেমনভাবে নির্ধারিত হয়? যখন মাল আনার সময় কিছু খরচ হয়, সেটা কেনা দামে জুড়ে যায়। যদি মাল নষ্ট হয়, যেটা বেঁচে থাকে সেটারই কেনা দাম ধরে নিতে হয় আমার টোটাল খরচটাকে। তখন এর ফলে কী হচ্ছে? আসলে মাল পচে যাওয়ার ফলে মালের কেনা দাম বেড়ে যাচ্ছে। প্রতি কেজির কেনা দাম অ্যাকচুয়াল কত ছিল? এখানে যখন ভাগটা করেছিলাম আমরা, এটাকে এটা দিয়ে ভাগ করে কত হবে? 50 টাকা প্রতি কেজি কেনা দাম। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই নষ্ট হওয়া আর এই ভাড়া বাবদ দিয়েটি আমার দেখলাম যে প্রতি কেজি প্রায় 61 টাকা করে কেনা পড়ছে। তো কেনা দামটা বাড়াচ্ছে কোন কোন কেস? যদি মাল নষ্ট হয় তখন বাড়াচ্ছে, আবার যদি ভাড়াটা দিতে হয় সেগুলোও কেনা দামকে বাড়াচ্ছে, তাই না? চল পরের অঙ্ক পড়বি সবাই, টাইম দেবো 2 মিনিট, তাড়াতাড়ি করবি, সময় নেবি না।
চল আর সময় দেবো না, পেরেছিস কেউ? বেশ, এদিকে দেখ ভাই, এটা একটুখানি অন্যরকম। কি বলছে খেয়াল কর, কোশ্চেনটা ভালো করে পড়। বলছে 2400 টাকায় 120 ডজন পেন্সিল কিনেছে, তিনি তার 1/3 অংশ 10% লাভে বিক্রি করেন। আর মোটের ওপর 20% লাভ করতে যদি হয়, মানে মোটের ওপর মানে গোটা কেনা বেচায়, তাহলে তাকে বাকি পেন্সিলগুলোর প্রতি ডজন কত দামে বেচতে হবে? বেশ, কি করা যায় দেখ। দেখ এই যে এই সমস্ত জায়গায় তুই যদি দেখিস, যদি ভাবিস যে আমাকে এখানে প্রতি ডজনের কেনা দাম ধরে ছোট করে অঙ্কটা আগালে ভালো হবে নাকি টোটালটা নিয়ে করলে ভালো হবে? আমি বলবো, আমার নজরে আমি দেখতে পাচ্ছি এই ধরনের অঙ্কগুলো টোটালটা নিয়ে করলে তো সুবিধা হবে। কারণ মোটের ওপর যে লাভটা আছে, মোটের ওপর লাভ তো তোকে সবসময় টোটালের ওপরেই ধরে চলতে হবে না। তো মোটের ওপর লাভটা যখন টোটালের ওপর ক্যালকুলেশন হবে, তাহলে তোকে 1 ডজনের পেন্সিল ধরে তুই যদি আগাস, তোর অসুবিধা বেশি হবে। কারণ মোটের উপর লাভটাকে তো ঠিক রাখতে হবে, বুঝেছিস? সেই জন্য টোটালের উপরে কর, দেখ সুবিধা হবে। খেয়াল কর, করছি আমি। তো 120 ডজন কিনেছে 2400 টাকায়, তাহলে প্রতি ডজনের দাম কত হবে? 20 টাকা প্রতি ডজনের দাম, 20 টাকা পার ডজন, তাই তো? এবার কি বলছে, তিনি তার 1/3 অংশ এত % লাভে বেচে, তাহলে মোট তো 2400 টাকার মাল, মোট 2400 টাকার মাল। তো এটাকে 2 ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 2/3। তাহলে 1/3 মানে কত টাকার মাল হবে? এটা 1/3 আর 2/3 মানে কি 1:2 এ ভাগ হবে না জিনিসটা। 3 8 24, তার মানে একটা হলো 800 টাকার মাল আর একটা 1600 টাকার মাল। হ্যাঁ, 800 টাকার মাল 1600 টাকার মাল দিয়ে কি বলছে যে 1/3 অংশ, মানে এই যে এইটা 10% লাভ করছে, তাই তো? এটার উপরে দিয়ে বলছে মোটের উপরে 20% লাভ করছে। তাহলে বলছে যে বাকি পেন্সিল কতটা, কী দামে বিক্রি করলে, প্রতি ডজন কী দামে বিক্রি করলে ওর মোটের উপর 20% লাভ দাঁড়াবে। খেয়াল কর, আমি পড়ার সময় মাঝে একটু ওলটপালট পড়ে ফেললাম, হাতে ঠিকঠাকই লিখছিলাম, আবার একবার ওর জন্য রিভিশন করছি। 2400 টাকায়, দেখ 2400 টাকায় 120 ডজন পেন্সিল কিনেছে, তাহলে প্রতি ডজনের কেনা দাম 20 টাকা, পরিষ্কার। তারপরে নেক্সট কি বলছে, যে তিনি তার, মানে যা পেন্সিল কিনেছে এই গোটা পেন্সিলের 1/3 অংশ 10% লাভে বিক্রি করে, তাহলে 2400-র 1/3 অংশ 10% লাভে, তো 2400-র 1/3 অংশ মানে কত? 800 টাকার পেন্সিল, তাই তো? মোটের ওপর 20% লাভ করতে হলে তাহলে টোটাল যে পেন্সিল কিনেছে 2400 টাকার, এটার সাপেক্ষে যদি 20% লাভ করে, বোঝা গেল? এটার সাপেক্ষে যদি 20% লাভ করতে হয়, তা করতে হলে তাকে বাকি পেন্সিল প্রতি ডজন কী দ্বারা বিক্রি করতে হবে? বাকি পেন্সিল মানে বাকিটা 2/3, তো 2400 থেকে 800 টাকার পেন্সিল তো এইদিকে চলে গেল, বাকি থাকছে এইদিকে, তাহলে বাকি 1600 টাকার পেন্সিল। বলছে বাকি 1600 টাকার পেন্সিল প্রতি ডজন কী দামে বেচতে হবে ওকে? ওভারঅল 20% লাভ দেখাতে হবে। তো ওভারঅল যদি তোকে 20% লাভ যদি দেখাতে হয় ওকে, তাহলে খেয়াল কর, এর 20% কত? 2400 20% 480 টাকা। হ্যাঁ, 480 টাকা হবে তো নাকি? 480 টাকা। তাহলে এখানে 10% লাভ করেছে 800 টাকায়, 10% মানে কত? 80 টাকা। এখানে 80 টাকা লাভ করেছে, তাহলে এখানে 80 টাকা লাভ করেছে, কিন্তু মোটের উপর লাভ দাঁড়াতে হবে তো 480। তাহলে বাকি যেই মাল আছে সেটা বিক্রি করে, তার মানে এই 80 আর 480-র বিয়োগফল যেটা কত? 400 টাকা। সেই 400 টাকা লাভ ওকে এখান থেকে করতে হবে।
তাহলে 1600 টাকার যে মাল ওর কাছে এখনও রয়েছে, মানে যেই মালটা 2/3 মাল, সেই মালটা বিক্রি করে 400 টাকা লাভ করতে হবে। তাহলে ওই মালটার কেনা তো 1600 টাকা, হ্যাঁ, এই মালটা কেনা কত? কেনা 1600 টাকা। তাহলে বেচতে হবে কত? 400 লাভ করতে হবে। তাহলে বেচতে হবে 1600 প্লাস 400, মানে 2000 টাকা ওকে বেচতে হবে বাকি মালটা, তাই না? বাকি মালটাকে 2000 টাকায় বেচতে হবে। এবার কি বলেছে? বাকি পেন্সিল প্রতি ডজন কত দামে বিক্রি করতে হবে। তুই এখান থেকেও বের করতে পারিস, আর একটা বের করার উপায় আছে যে মোট মাল তো আমার এখানে 1600 টাকার, তাই তো 1600 টাকায় তো 400 টাকা লাভ করতে হবে। তা লাভের হার কত? 4 4 16, 25% লাভ করতে হবে। লাভের হার 25%, 25% লাভ করতে হবে বাকি মালের উপরে। তাহলে এক এক ডজন পেন্সিলের দাম তো 20 টাকা কেনা দাম, তাহলে 20 টাকার উপর 25% লাভ করলেই তো হয়ে যাবে। তাহলে 20 টাকার 25% কত? মানে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 5/4, 4 5 20, 5 5 25 টাকা। এখান থেকে করতে পারিস চাইলে। কী করলাম বুঝলি? যে আমার লাভ করতে হবে 400, বাকি মালের লাভ করতে হবে কত? 400 টাকা। বাকি মালের লাভ করতে হবে কত? 400 টাকা। বাকি মালটা তো 1600-তে কেনা, তো 400 লাভ করছি, তার মানে কত লাভ করতে হবে? 25% লাভ করতে হবে। তো প্রতি ডজন কেনা 20 টাকা করে, তো 20 টাকার 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 25 টাকা। তাহলে বাকি মালগুলো আমার 25 টাকা ডজন বিক্রি করতে হবে। একটা এখান থেকে বের করতে পারিস। আর একটা বের করার উপায় কী আছে? টোটালের উপরে যদি যাস, তাহলে একটা উপায় কী আছে বের করার লাভের প্রতি ডজন কত দামে বিক্রি করতে হবে সেটা বের করার আর একটা উপায় হলো, তুই যে মালটা করেছিস, দাঁড়া এখান থেকে নিচ্ছি, তুই যে মালটা বিক্রি করতে হবে কত দিত? 2000 টাকায় বাকি মালটা। এখানে আমি আর একটা সাইড দেখাচ্ছি যে টোটালের উপরে কী করে বের করবি, টোটালের ধরে। এবার তুই এই টোটাল মাল আছে কত? 120 ডজন। 120 ডজনটা কি 1:2 ভাঙতে হবে তোকে। তাহলে এইখানে হলো 40 ডজন, আর এখানে কত? 80 ডজন। তবেই তো 1:2 পরিমাণে ভাগ হচ্ছে, তাই না? 80 ডজন। তাহলে 80 ডজন ওকে কেনা হলো 1600 টাকা, বিক্রি করতে হবে 2000 টাকায়, তাই তো? তাহলে 80 ডজন যদি 2000 টাকায় বেচতে হয়, তাহলে প্রতি ডজন কততে বেচতে হবে? 2000/80, তাই না? 8 25 200। বুঝতে পারলি? পরিমাণটাকে তোকে তখন অ্যাটাচ করতে হবে, তাহলে তোর প্রতি ডজনের দাম না জেনেও তোর কাজ হয়ে যাবে। এটা আমি এখানে প্রতি ডজনে চলে এসেছিলাম এই জায়গাটায় এসে, ঠিক আছে? কিন্তু প্রতি ডজন না এসেও তুই এখান থেকে দেখ, এটা দেখ খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। খেয়াল করছিস? প্রতি ডজন ছাড়া। যেখানে 1/3 লেখা ছিল, হ্যাঁ মানে বাকি অংশটা যেটা পড়ে থাকলো 2/3, হ্যাঁ, ওই হিসেবে করা যাবে না? মানে একবার এসে পাঠিয়ে, মানে ওই 24 টাকা যে টোটাল মালটা কিনলো, তার মধ্যে 1/3 আছে, আর বাকি যে 2/3টা পড়ে থাকলো, যেমন ইয়েতে আমরা করতাম ওই পার্সেন্টেজে। হ্যাঁ করা যাবে তো, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? চল তারপরে চলে আয়। অপশনটা ভুল আছে। অপশন তো ওইদিকে আছে, এটা ওইদিকে থাকবে, এদিকে পেজ শেষ। তাই তো, অপশন ভুল আছে তোরে। চল তুই এর অঙ্কটা, তুই যেটা বলছিস যে আমরা একটা যে ওভারঅল পার্সেন্টেজ নিই, সেটা দিয়ে হবে কিনা, হ্যাঁ তাই তো? হ্যাঁ, বেশ, আমি ভেবে দেখছি। তোরা পরের অঙ্কটা কর, ঠিক আছে। 3-এরটা কর। 3-এরটা না, দাঁড়া 3-এরটা না, 3-এরটা না, 3-এরটা না, 4-এরটা কর। 4-এরটা একদম সেম টাইপের অঙ্ক, একদম সেম টাইপের অঙ্ক। 4-এরটা তাড়াতাড়ি কর।
পরেরটাও কেউ অ্যান্সারে ভুল আছে অপশন ভুল থাকতে পারে। ঠিক আছে ঠিক আছে, এটা অ্যান্সার কি রেডি হয়নি তো, ওর জন্য ভুলগুলো রয়ে গেছে। অ্যান্সার যখন রেডি হবে তখন ঠিক হয়ে যাবে। Correction নিয়ে চাপ নেই। 25 25 হ্যাঁ টাকা ঠিক আছে কাটলাম শুধু হয়েছে সবার? হুম, আমার কারণ কিছু দেখতে পাচ্ছি না। চল দেখ কি বলছে। একজন বণিক 3,000 টাকায় 60 কেজি চাল কিনছে। তিনি চালের এত অংশ এত % লাভে, মোটের উপর এত % লাভ করতে হলে তাকে বাকি চাল প্রতি কেজি কত দামে বিক্রি করতে হবে। টোটাল ধরে যদি করি তাহলে দেখ কেমন করা যেতে পারে। খেয়াল কর, মোট হলো 3,000 টাকার চাল। তাহলে এর 1/3 আর 2/3 মানে 1:2, তাই তো। 3,000 টাকায় 1:2 ভাঙলে 1,000 টাকার চাল আর 2,000 টাকার চাল, তাই তো। তুই যেটা বলছিস ওরকম করতে গেলে তুই যাই করিস না কেন তোকে ক্যালকুলেশন একটু করতে যাবে অঙ্কটা, মানে প্রসেস লেন্দিই হবে। ওটা খাটানো যাবে, তুই যেই টাইপটা বলছিস খাটানো যাবে, কিন্তু তবুও তোকে লেন্দি যেতেই হবে, কিছু করার নেই। ভেবে দেখলাম আমি, বেশ 1,000 টাকার চাল আর 2,000 টাকার চাল, তাহলে তোকে মোটের উপরে 20% লাভ করতে হবে। তো 3,000 টাকা 20% মানে কত? 600 টাকা। তাহলে টোটালে তোর 600 টাকা লাভ করতে হবে। এখানে লাভ করেছিস কত? 10%, 100 টাকা তাই তো। তাহলে 10% মানে কত? 100 টাকা। এখানে 100 লাভ করেছিস, মোট লাভ 600 হতে হবে। তাহলে তোকে এখানে লাভ করতে হবে কত? 500 টাকা লাভ করতে হবে না? তাহলে এখানে তোর হ্যাঁ কী হলো? সারা শব্দ দে। হ্যাঁ 500 তাহলে তোর এই মালটা 2,000 টাকায় কেনা, বাকি মাল যেটা সেটা তোকে 500 টাকা লাভ করতে গেলে 2,500 টাকায় বেচতে হবে। বাকি মালটা তো 2,500 টাকায় বেচতে হবে। তো মোট 60 কেজি চাল আছে। 60 কেজির মধ্যে তুই যদি 1:2 ভাঙিস কত পড়বে? 20 কেজি আর 40 কেজি পড়বে না? এই 40 কেজির মোট দাম কত? বিক্রয় মূল্য 2,500 টাকা। তাহলে প্রতি কেজির দাম কত হবে? 2,500/40, 4×4 = 24 আর 1-25, 10, 4 × 8 আর 2 10, 2/4 মানে 0.5, 62.5। তুই কাদের বলছি? উত্তর মিলছে না? সবারই তো একই। না আমরা একটু বাদ করে যাবো। আমরা এত হইনি। 2,000-এর উপরে কত 500% কত তো 2,500 টাকা গেল। 2,500 টাকায় তুই কত কেজি মাল বিক্রি করবি? 40 কেজি তো না? হ্যাঁ ওইটাই ব্যাপার নাই। 2,500 টাকাতে তো 40 কেজি বেচতে হবে, কারণ বাকি 10 কেজি তো 20 কেজি তো এদিকে হয়ে গেছে, গল্প হয়ে গেছে 10%-এ। তো
তো 500 টাকা লাভ করতে হবে 2500 টাকায়, বেচতে হবে 40 কেজি, তাহলে প্রতি কেজির দাম এটা হবে। ঠিক আছে। চল, হয়েছে? চল এবার টাইপ 3 দেখ। টাইপ 3 কি বলছে দেখ, কি টাইপ অঙ্ক। একজন ব্যক্তি 2500 টাকা একটি পুরনো সাইকেল কিনে তার রং এবং মেরামতের জন্য 500 টাকা খরচ করলো, এরপর তিনি সেটি 3600 টাকা বিক্রি করলো, তার লাভের শতকরা হার কত? কী বলেছি, কোনো একটা জিনিস তুই কিনেছিস, তার উপরে তুই রং করার জন্য বা মেরামতির জন্য আবার খরচ করেছিস 500 টাকা, তাহলে এটা তোর কী করছে, এই 500 টাকাটা আসলে তোর কেনা দামটাকে বাড়াচ্ছে আর কিছু না। তাহলে তোর মোট যদি বলা হয় যে মোট ক্রয় মূল্য মানে সিপি কস্ট প্রাইস কত বলবি? 2500, আর ঠিক করার জন্য আরও 500, মানে তোর সিপি হচ্ছে 3000 টাকা আলটিমেট। তুই এততে কিনেছিস আর এততে সারিয়েছিস, এই দুটো মিলিয়ে হবে কেনা দাম, সারানোটা কেনার মধ্যে অ্যাড হয়ে যায়। তোকে বেচতে হবে কততে? 3600তে বেচতে হবে। তাহলে লাভ কত হচ্ছে? 600 টাকা লাভ হচ্ছে। তো লাভের শতকরা হার যদি চাস, 600/3000 যেই দামে কিনেছে ইন্টু 100, 3 20 60, 20%। হ্যাঁ, চল পরের অঙ্ক কর। খুব সহজ অঙ্ক এই অঙ্কটা, টাইপটা। আগের টাইপটা একটু সুন্দর ছিল। টাইপটা এত ফিল্টার করলাম, তারপরে এরকম অঙ্ক ঢুকে বলেছে কী করে। একটা ধরে করলেও যা হবে, সব কটা ধরে করলেও তাই হবে, তাই তো? উত্তর যেটা যার সুবিধা সেটা সে কর। আর সময় দিচ্ছে না কিন্তু। হ্যাঁ গেছে, চল এবার আমি করছি দেখ, আর সময় দেবো না ভাই। কী বলছে, একজন ব্যবসায়ী 4000 টাকায় 5টি পুরনো সিলিং ফ্যান কিনলো এবং প্রতিটি ফ্যান, খেয়াল কর, প্রতিটি ফ্যান সারাইয়ের জন্য 200 টাকা করে খরচ করতে। 5টা ফ্যানে কত খরচ হবে? 5 × 200, 1000 টাকা। তাহলে মোট কেনা পড়ছে কত ফ্যান? 4000 টাকা, 1000 টাকা, 5000 টাকা, তাই না? তাহলে 4000 সিপি তুই কত বলবি? 4000 প্লাস 1000, মানে 5000 টাকা তুই ফ্যান কটা কিনলি। ঘুরিয়ে ফিরে এরকম দাঁড়ালো না, কারণ সারানোর দাম কেনা দামের সাথে অ্যাড হয়। তাহলে বিক্রি করছিস কততে? 6000 টাকায় বিক্রি করছিস টোটাল সব ফ্যান কটা, সব কটাই মোট তিনি সবকটি ফ্যান মোট 6000 টাকায় বিক্রি করলেন, বলাই আছে। লাভের শতকরা, তাহলে লাভ করছে কত? এটাতে বিয়োগ করলে কত পাচ্ছিস লাভ? 1000 টাকা। তাহলে 1000 টাকা লাভ করেছে, কেনা পড়েছিল কত? 5000-এ, আর লাভ করেছে 1000 টাকা। লাভের শতকরা হার কত? এটা বেরোচ্ছে না করছে এতক্ষণ ধরে ছাগলের মতো এই সাধারণ অঙ্কটা। হ্যাঁ, কী ছিল এটা এমন বল? যদি একটা ধরে করিস তাও তো সহজ, যে 5টা পুরনো কিনছে, 5টা ফ্যান পুরনো কিনছে 4000 টাকা দিয়ে, তো এক একটা কেনা পড়েছে 800 টাকা, প্রতিটা আবার 200 টাকা করে সারিয়েছে, 800 আর 200 1000 টাকা কেনা, ও আলটিমেট কেনা পড়ছে 1000 টাকা। ক্যাশে কিনেছে 800 টাকায়, 200 করে সারিয়েছে। এক একটা ফ্যান কিনছে পড়ছে কত করে? 1000 টাকা করে। 5টা ফ্যান বিচ্ছে 6000 টাকা, তাই একটা বেচা হচ্ছে 5 12 60, মানে 1200 টাকায় বিক্রি হচ্ছে একটা ফ্যান। একটা ফ্যান টোটাল কেনা পড়েছে 1000-এ আর বিক্রি হচ্ছে 1200-তে, লাভ 200, করা লাভ 200। তাই 1000-এ কেনা আর 1200-তে বিক্রি 200 লাভ, তাই শতকরা লাভ কত পেয়ে যাবেন এখান থেকে? 20%। এখান থেকে তো বেরোয় সহজেই। কী অঙ্ক করছিস? হ্যাঁ,
তুই এটা আর করতে হয় না, বাড়িতে করবি। এটা কেমন হলো? ও এটা এই অঙ্কটা কি করেছে বলতো, 3-এরটা আগের অঙ্ক আর এই অঙ্ক মিক্স করেছে, দেখেছিস? এত টাকায় কিনছে, দিয়ে বসানোর জন্য এত আবার খরচ করেছে, দিয়ে সে আবার কি করছে, মোট বিনিয়োগের হাফ অংশ এত % লাভে বেচে দিয়েছে, মোট খরচ হবে এত অংশ লাভ হতে, মানে আগেরটা আর এটা মিক্স করে হবে অঙ্কটা, বুঝে করবি হয়ে যাবে। হ্যাঁ, না পারলে তো নেক্সট দিন দেখাবো, চিন্তা নেই। এরপরে টাইপ 4 দেখ ভাই সবাই, টাইপ 4 দেখ কি বলছে, পটাপট শেষ করতে হবে, কারণ কি বলতো প্রচুর টাইপ লাভ ক্ষতিতে, মনে হবে যেন বছর ধরে লাভ ক্ষতিই করছিস। অ্যাক্টিভ থাক, অ্যাক্টিভভাবে কর, ঝপাঝপ শেষ করে দেবো, 10-এ সিলেবাস শেষ করে দেবো তোদের পাটিগণিত, কিন্তু সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে, সিরিয়াস থাক, দেখবি দেখতে দেখতে 2-3 মাসের মধ্যে সিলেবাস শেষ পাটিগণিত, দুনিয়া পাটিগণিত করিয়ে দেবো। বেশ চল, কি বলছে দেখ, যদি একটি খেলার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত গুণ হয়, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত গুণ হয়, তাহলে লাভের শতকরা কত? কোনো ব্যাপারই না, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত গুণ, তাহলে এই ভগ্নাংশটা কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে না? তাহলে নিচেরটাকে ক্রয় মূল্য বলবি, যার সাপেক্ষে হয় সেটা হয় সবসময় নিচেরটা, ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে তুই এখানে সিপি কাকে, সিপি ইস টু আর ঠিক বলছিস বিক্রয় মূল্য এসপি, অনুপাত পেয়ে যাবি ডাইরেক্ট। আবার খেয়াল কর ভাষাটা, এখানে কি বলছি খেয়াল কর, একটি খেলনার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত গুণ বা ক্রয় মূল্যের এত অংশ, একই ব্যাপার, ক্রয় মূল্যের এত গুণ। তাহলে ক্রয় মূল্যের সাপেক্ষে যখন বলছে, তাহলে নিচেরটা কি? ক্রয় মূল্য। যেহেতু বিক্রয় মূল্য অমুক তমুক বলেছে এর সাপেক্ষে, তাহলে উপরেরটা হলো বিক্রয় মূল্য। তাহলে সিপি ইস টু এসপি সমান সমান কি লিখবো? সিপি মানে কি? ক্রয় মূল্য, তো এটা 5, তো ভুলভাল বলবি না এত। যাই হোক, তাহলে আমি শুনতে ভুল করেছি ভাই। তো কি বলছে এরপরে দেখ, তবে লাভের শতকরা হার কত? লাভের শতকরা এখানে 1 ইউনিট, 5-1 মানে 20%। পরের অঙ্ক কর, ঝটপট, তাড়াতাড়ি। ভাষা একদম ধরে ধরে পড়, ভাষা খুব জটিল হয় লাভ ক্ষতির অঙ্কে। আশা করি বাংলায় হওয়াতে তোদের অঙ্ক করতে অনেক সুবিধা হচ্ছে। স্ট্যান্ডার্ড ক্লাস যেগুলো আছে ওগুলো সব হিন্দি এবং ইংলিশে, তো প্র্যাকটিসটা এখান থেকে করবি, সুবিধা হবে। সময় দেবো না কিন্তু এই অঙ্কতে। অন্ধের মতো অঙ্ক করলে বেরোবে কি করে? হয়েছে? এই পেয়েছিস পরেরটা? হ্যাঁ, পরেরটা পেয়েছিস? বিক্রয় মূল্য বললে লাভ আছে কিন্তু, না বিক্রয় মূল্যের সাপেক্ষে বলেছে। বেশ, যারা হয়নি তারা দেখে না, একবার বলে দিচ্ছি। বলছে একটি বস্তু ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের, কার? বিক্রয় মূল্যের এত অংশ। তাহলে যার সাপেক্ষে ভগ্নাংশকে বলেছে সেটা ডাইরেক্ট নিচেরটা হবে সবসময়। তাহলে বিক্রয় মূল্য কী হবে? এসপি 4 হবে। তাহলে সিপি কী হবে? 3 হবে। সিপি ইস টু এসপি। লাভের শতকরা হার, তাহলে 3-1, তার মানে 33.1/3%, তাই তো? 3-এরটাও ইজি আছে। এরপর আমরা চলে যাই পরের টাইপে। টাইপ 4 হলো, এবার টাইপ 5। টাইপ 5 কী বলছে দেখ, একটি নির্দিষ্ট বস্তুতে লাভ 50% যদি ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য একই থাকে, তবে নতুন লাভের শতকরা হার কত? কী করবো বলতো? ইউনিট ধরে করি, হ্যাঁ সুবিধা হয়। ইউনিট ধরে করি, 100 ধরে করলেও
হবে, খারাপ হবে না, ইউনিট ধরে কর, জানিস দুটো একই জিনিস। তো লাভ কত? 50%। তাহলে প্রফিট, আচ্ছা আমরা অনুপাত বানিয়ে বানিয়ে অঙ্ক করবো এবার থেকে ধীরে ধীরে, হ্যাঁ অনুপাতে ঢুকে যাচ্ছি। নির্দিষ্ট লাভ 50%, তাহলে প্রফিট ইস টু কস্ট প্রাইস যদি বলিস, তাহলে লাভের সাথে কস্ট প্রাইসের রেশিও কী হবে? 2:1 হবে। লাভের সাপেক্ষে তো মানে সরি কস্ট প্রাইস সাপেক্ষে তো প্রফিটটা হবে। Yes. তাহলে কস্ট প্রাইস 2 ইউনিট, প্রফিট 1 ইউনিট, তাহলে সেলিং প্রাইস কী হবে? ন্যাচারালি 3 ইউনিট হবে, হবে না? কী বলেছে খেয়াল কর, অনুপাত কেমন বসাচ্ছে, অনুপাত বসাবি প্রচুর, আমিও ইউজ করব, তোরাও ইউজ করবি অনুপাত লাভ ক্ষতির অঙ্কে, ঠিক আছে? রেশিও প্রচুর ইউজ হবে, এতক্ষণ করা হচ্ছিল না, সব অঙ্ক ছিল না এত অনুপাত ব্যবহার করার মতো, এবার ঢুকে যাচ্ছি পুরো একদম। একটি নির্দিষ্ট বস্তুর লাভ 50%, লাভ 50%, লাভ কিসের সাপেক্ষে? এটা ক্রয় মূল্যের সাপেক্ষে, তাই না? তাহলে সিপি যদি 2 হয়, প্রফিট যদি 1 হয়, তবে তুই লাভ 50% বলতে পারিস। 2-এ 1 লাভ, 1/2 ইন্টু 100 মানে 50% ম্যাচ করছে। তাহলে তোর প্রফিট আর কস্ট প্রাইসের রেশিও 1:2, তো 2 ইউনিটে কেনা, 1 ইউনিটে লাভ, তাই তো? তাহলে সেল প্রাইস কত হবে? 3 ইউনিট, সিম্পল। এখান থেকে গোটা অনুপাতের টেবিল তৈরি হয়ে যাবে একটুখানি তথ্য থেকে। তারপরে কি বলেছে, যদি ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 20% যদি বাড়াস, এই 20% মানে কত? 20% মানে 20% মানে 0.2, 2 দোকানে 4 মানে 0.4 বাড়বে। আরে এক কপাল, 0.4 বাড়বে। 20% বাড়া মানে কত? 2 20% মনে আছে তো? 20% মানে 20% আমরা 1/5ও করি, আবার একটা কি করি 0.2 গুণ করেও করি, মনে নেই? বুঝতে পারছিস? 0.4 বাড়লে কত হবে কস্ট প্রাইস? 2.4 হবে নতুন কস্ট প্রাইস, তাই তো? এবং বিক্রয় মূল্য যদি একই থাকে তবে নতুন লাভের শতকরা হার। বিক্রয় মূল্য এখন কত আছে? বিক্রয় মূল্য এখনও 3ই আছে, লাভের শতকরা হার, তা লাভ কত করছে? 0.6 ইউনিট। তা লাভের শতকরা হার কত? 0.6 ইউনিট লাভ করেছে বর্তমানে 0.4 ইউনিটের সাপেক্ষে, ইন্টু 100 তুলে দিলাম, 4×4 24, 4×25 100 মানে 25% লাভ বর্তমানে, তাই না? কি বললাম বোঝা গেছে না? একবার বলতে হবে, খেয়াল কর। একটি নিশ্চিত লাভ 50%, লাভ যদি 50% হয়, তা আমি কী করতে পারি? লাভ কিসের সাপেক্ষে? উল্লেখ না থাকলে ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে যে 2 ইউনিটে কেনা হয়, তাহলে তার সাপেক্ষে 50% লাভ মানে 1 ইউনিট লাভ। 50% মানে কি বল? 50% মানে তো 1/2, এটা তো লাভ, আর এটার সাপেক্ষে লাভ কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে, তো এটা ক্রয় মূল্য, তো ওর জন্য আমি সিপিকে 2 ধরেছি আর প্রফিটকে 1 ধরেছি। এবার সেলটা বলে নেই, কিন্তু এই দুটোর সাহায্যে তো আমি বের করতে পারি ভাই সেলটাকে, খেয়াল কর, এটা তো বলে না এটা, কিন্তু এই দুটোর সাহায্যে তো আমি একে বের করতে পারি, তাই না? খেয়াল কর যে আমার যদি 2 ইউনিটে কেনা হয়, 1 ইউনিটে লাভ হয়, তাহলে বেচা দাম হতে হবে 2 এর আগে 3 ইউনিট, সিম্পল ন্যাচারাল ব্যাপার, বুঝেছিস? দিয়ে কি বলেছে, যদি ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায়, সিপি 20% বৃদ্ধি, তাই 20% 2 এর 20% কত হয়? 0.4 হবে, মুখে মুখে করলাম, জানি সেটা কী হিসাবে হয়, পার্সেন্টেজ অনেক বলেছি। 20% মানে 20% বের করা যায়, 0.2 গুণ তা করাও একই জিনিস, তাহলে 2 এর 0.2 গুণ মানে কত? 0.4 না? তাহলে এই 20% মানে 0.4 যদি বাড়াই তাহলে কত হবে? কস্ট প্রাইস 2.4। দিয়ে কী বলেছে, এবং বিক্রয় মূল্য যদি একই থাকে, বিক্রয় মূল্য যদি একই থাকে, বিক্রয় মূল্য আগে কী ছিল? 3, এখনও 3ই আছে, কিন্তু কস্ট প্রাইস বেড়ে 2.4 হয়ে গেছে। বিক্রয় মূল্য একই থাকে তবে নতুন লাভের শতকরা হার কত? তা এখন লাভ কত? এখন তো ক্রয় মূল্য 2.4 হয়ে গেছে, আর বিক্রয় মূল্য সেই একই আছে, তাই তো? লাভ কত? তাহলে 0.6 ইউনিট বর্তমানে লাভ, তাহলে হার কত? উপরে ক্রয় মূল্য, উপরে লাভ আর নিচে
ক্রয় মূল্য ইন্টু 100 করলেই লাভের শতকরা হার পেয়ে গেলি, এটা 25%। বোঝা গেছে সবার? চল 2 এর অঙ্ক কর। লাভ 150%। 100% মানে কত? 3/2। এর নিচেরটা কি? ক্রয় মূল্য, যেহেতু লাভের পার্সেন্টেজ এটা, লাভ যেহেতু ক্রয় মূল্যের সাপেক্ষে, এর নিচেরটা হলো ক্রয় মূল্য। 2 ইউনিট ক্রয় মূল্য, 3 ইউনিট প্রফিট। তাহলে সেল প্রাইস 3 2 5 ইউনিট। ধূপকাঠি এনে খুব কাজ হয়েছে রে, নাহলে খুব অসুবিধা হয়। এই টাইমটা আসলে ঠান্ডা নেমে আসে না, মশার উৎপাত বেড়ে যায় হঠাৎ করে। করেছিস? অঙ্ক কর, অঙ্ক কর। তুই কলেজে পড়িস না, আর করিস না, তুই পড়াশোনা কেন করবি না? পারফরমেন্স সব দিকে খারাপ কেন হবে এত? তো ভাবতাম যে চুপচাপ থাকিস, মানে পড়াশোনা করি, তুই ভুয়া ভিতরে বিশ্ব ফাঁকিবাদ। হালকাভাবে নিয়ে নিতেছিলাম তোর এতদিন। এই করেছিস? আর টাইম দেবো না, দেখ হয়েছে সবার? যাদের হানি তার টাকা এদিকে। একটি বস্তুতে লাভ 150%। লাভ কিসের সাপেক্ষ হয়? উল্লেখ না করা থাকলে ক্রয় মূল্যের সাপেক্ষে, তাই তো? তাহলে এই 150%, ফ্র্যাকশন কত হবে? 150%-এর ফ্র্যাকশন হলো 3/2। এই লাভটা এই যে পার্সেন্টেজটা কিসের সাপেক্ষে? এই লাভের পার্সেন্টেজ, যেহেতু লাভের পার্সেন্টেজ কিসের সাপেক্ষে হয়? ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে নিচেরটা হলো কি? সিপি, আর উপরেরটা হলো লাভ, তাই না? এই জায়গাটা বুঝতে পারছিস সবাই? পরিষ্কার? তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? এই দুটো যোগ করলে পাবো 3 2 5 হবে সেলিং প্রাইস। এবার কি বলছে, আমি অনুপাতে লিখি সুন্দর করে। হ্যাঁ, তুই বুঝতে পারছিস কি পারছিস নয় সন্দেহে আমি এত বড় করে লিখে ফেলেছি। সেলিং প্রাইস 5, তাই তো? বেশ, এবার কী বলছে? যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায়, কস্ট প্রাইস যদি 25% বৃদ্ধি পায়, 25% মানে 2 এর 25% কত হবে? 0.25 × 2 মানে 0.5। এই বের করাটা বুঝছিস? মুখে বলছি যে ক্যালকুলেশন, বুঝতে পারছিস? তাহলে বাড়লে কত হবে? 2.5 হবে। তাহলে বর্তমানে কস্ট প্রাইস কত হবে? 2.5 ইউনিট। বেশ, এবং বিক্রয় মূল্য যদি 10% বৃদ্ধি পায়, বিক্রয় মূল্য সেলিং প্রাইসও বাড়িয়েছে। আগেটা মানে সেলিং প্রাইস বাড়ায়নি না, এখানে বাড়িয়েছে 10%। বাড়িয়েছে কী হয়েছে? 5-এর 10% মানে কত? 0.5। যদি বাড়ে কত হবে? 5.5। তাহলে সেলিং প্রাইস কত হলো বর্তমানে? 5.5, আর বর্তমানে কস্ট প্রাইস 2.5, তাই তো? বেশ, তবে নতুন লাভের শতকরা হার জানতে চেয়েছি। তাহলে এখানে লাভ কত হচ্ছে দেখতেই পাচ্ছিস। কত? এখানে কত হচ্ছে? কত ইউনিট হচ্ছে লাভ? 3 ইউনিট, তাই না? এটা হচ্ছে 3 ইউনিট লাভ হচ্ছে। তা লাভের শতকরা হার যদি জানতে চাস, লাভ হচ্ছে 3 ইউনিট, লাভের শতকরা হার কত হবে? নিচে হলো ক্রয় মূল্য, উপরে হলো লাভের পরিমাণ ইন্টু 100। 4 × 100, 3 × 4 = 12, মানে 120% হয়েছে লাভ। এই তো অপশনে আছে তো, মানে একটাই ভুল পেয়েছি না আমরা অঙ্ক করতে করছি। তবে সেই প্রথম দিকে যখন দিতাম তখন দেখ অনেক ভুল থাকতো, এখন দেখ ভুল আর আশা করি নেই এর মতো, মানে চলে এসছে। চিন্তা নেই, আর থাকবেই না, এরকম জায়গাও চলে যাবে। সেটটা কমপ্লিট দিলে যখন অ্যান্সার কি বের করবো তখন দেখবে এই ভুলগুলো শেষ হয়ে গেছে। বেশ, পরে নতুন টাইপে চলে যায় ভাই, বাড়িতে করবি ঠিকঠাক করে।
আর এই ক্লাস আমি আজকে আপলোড করে দেবো কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কম্পাউন্ডে এই সিম্পল ইন্টারেস্ট যে একটা বাকি রয়েছে ওটা অ্যাড করে ওটা আলাদা সেকশন চলে গেল, ওটা আজকে না হলেও কালকে হয়ে যেতে পারে, কিন্তু এইটা আজকেই হবে, ঠিক আছে। এটা অবশ্যই আজকে আপলোড হয়ে যাবে। পিডিএফ পেয়ে গেছিস, পিডিএফের অ্যাটাচমেন্ট পিডিএফ কমপ্লিট করে তারপরে দিয়ে দেবো। আপাতত তোরা করার জন্য তোদের পিডিএফ তো পেয়ে গেছিস গ্রুপ থেকে, ঠিক আছে, ভিডিওতে পিডিএফ দিয়ে দেবো। টাইপ 5 হলে টাইপ 6 কী বলছে দেখ, দেখ এখানে দেখ উল্লেখ করা আছে, দেখেছিস এখানে টাইপ 6 কী আছে দেখ, এক ব্যক্তি একটি বস্তু বিক্রয় মূল্যের 25% ক্ষতিতে, খেয়াল কর, দেখেছিস বিক্রয় মূল্যে 25% ক্ষতিতে। এতক্ষণ যখন বলছিল যে এত পার্সেন্ট লাভে, এই যে নির্দিষ্ট বস্তুতে এত পার্সেন্ট লাভে, এই যে বলছিল এতক্ষণ, সরি এই দেখাবো না, এতক্ষণ যেটা বলছিল কি একটি নির্দিষ্ট বস্তু এত পার্সেন্ট লাভ, বা একটি নির্দিষ্ট বস্তুতে লাভ 25%, তাই তো, তারপরে কি বলছে পরেরটাও 150% লাভ। এটা কিন্তু বলে দেয় নাই যে এই লাভটা ক্রয় মূল্যের সাপেক্ষে না বিক্রয় মূল্যের সাপেক্ষে, উল্লেখ করেছিল এতক্ষণ, করে নাই, তাই তুই কী ধরছিলি বাই ডিফল্ট, এই লাভটা ক্রয় মূল্যের সাপেক্ষেই হয়েছে তুই ধরে নিচ্ছিলি, খেয়াল করছিস। কিন্তু এইখানে দেখ এই যে পরের টাইপের অঙ্কে দেখ, এখানে দেখ উল্লেখ করে দিয়েছে বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট ক্ষতি, তাই এই ক্ষতিটা কিসের উপরে, বিক্রয় মূল্যের উপরে। এই জিনিসটা পরিষ্কার থাক, যে কখনো বিক্রয় মূল্যের উপর যদি ক্ষতি বা লাভ কিছু হয় সেটা উল্লেখ করা থাকবে, নতুবা উল্লেখ করা না থাকলে বাই ডিফল্ট ক্রয় মূল্যের সাপেক্ষেই লাভ বা ক্ষতি আমরা বিচার করব। এই একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ছেলেবেলে বারবার ভুল হয় বুঝতে, আমি একদম টু দ্য পয়েন্টে বলছি, খেয়াল কর জায়গাটা যেন ভুল না হয়, এসব জায়গায় কখনো ভুলাবি না। তাহলে যখনই বিক্রয় মূল্যের উপরে বলেছে পার্সেন্টেজ যার সাপেক্ষে বলবে তুই শুনে তাকেই 100 ধরবি। আমি 100 ধরে বোঝাই, তারপরে শর্টকাটে দেখাচ্ছি, হ্যাঁ, আগে 100 ধরে বলিনি, যদি বিক্রয় মূল্যের সাপেক্ষে অঙ্ক প্রথম এসছে, এবার এটা বিক্রয় মূল্যের সাপেক্ষে ক্ষতি যদি না বলতে আমি কী ধরতাম, ক্রয় মূল্যে 100 ধরতাম, তাই না, কিন্তু বিক্রয় মূল্যের সাপেক্ষে যে 20% তাকে আমরা 100 টাকায় ধরবো, ধরি বিক্রয় মূল্য হলো আমার 100, তাহলে লস কত হয়েছে 25 ইউনিট। তাহলে এবার তুই সিম্পল হিসাবে 100 টাকায় মাল বেচে তো যদি 25 টাকা লস হয়, তাহলে ওটা কিনেছিলি কত, তুই প্লেন যোগ বিয়োগের হিসাবে জানা, তুই 100 টাকা দিয়ে মাল বেচেছিস, তুই বুঝলি বেচার পরে আরে আমার তো 25 টাকা লাভ ক্ষতি হয়ে গেছে, পার্সেন্টেজ না এমনি প্লেন ভাব, তো তুই জিনিসটা তার মানে কিনেছিলি কততে, সিম্পল যোগ করলে পেয়ে যাবে 125 টাকায় তুই কিনেছিলি, অবভিয়াসলি, বোঝা গেল। তাহলে বলছে তার প্রকৃত ক্ষতির শতাংশ নির্ণয় করো, তার প্রকৃত ক্ষতির শতাংশ নির্ণয় করো, মানে ক্রয় মূল্যের সাপেক্ষে কত ক্ষতি, কী করবো, ক্রয় মূল্যের সাপেক্ষে ক্ষতি কত, ক্রয় মূল্য হলো 125 আর ক্ষতি কত 25 ইন্টু 100, 5 25 125, 5 20 120%, হলো। বেশ, চলো আমরা এবার এটাকে একটু ফ্র্যাকশানে করে আসি, এই সাইডে বিকজ 25% লাভ, তাহলে আমরা 25% ফ্র্যাকশন করলে কত করব, 1/4 করব। তাহলে কার সাপেক্ষে, এটা সেলিং প্রাইসের সাপেক্ষে, পার্সেন্টেজ, নিচেরটাকে সেলিং প্রাইস বলবো, পার্সেন্টেজটা কার সাপেক্ষে, সেলিং প্রাইস, তাই নিচেরটাকে সেলিং প্রাইস, সেই কারণে ওপরেরটা কি লস, তাহলে এসপি ইস টু লস, এসপি কত 4 ইউনিট, লস কত 1 ইউনিট, তাহলে কস্ট প্রাইস বলে দেয়নি কিন্তু বের করতে পারি সেখান থেকে, 4 ইউনিটে বেচে যদি 1 ইউনিট লস হয়, তার মানে তোর কেনা ছিল 4 টাকা 5 ইউনিট, তাই না। বেশ, তাহলে প্রকৃত ক্ষতির শতাংশ কত, তো কস্ট প্রাইসের সাপেক্ষে আমরা সাধারণত বের করি, 5 ইউনিটে 1 ইউনিট, 1/5 মানে কত 20%, হয়েছে, বোঝা গেছে। চল তারপরে পরের অঙ্ক কর, সবাই ঝটপট করবি। টাইপ 6-এ 2-এর দাগ,
টাইপ 6 হচ্ছে এটা না? তাড়াতাড়ি কর, সময় নেই কিন্তু। টাইপ 2টাকে 2 ভাগে ভাগ করা হয়েছে তো, তার মানে তোদের 7টা টাইপের অঙ্ক আজকে হলো। তাড়াতাড়ি কর, তাহলে একটা টাইপও করে দেবো। ষোলো 2/3% মানে কত রে? 1/6 হয়েছে? হয়েছে পরিষ্কার সবার? চল, পারিস না এমন কেউ আছিস? উত্তর কত হয়েছে রে? 20%। দুইটা 20% হয়েছে? এই তোদের হয়েছে? হ্যাঁ, দেখ এদিকে দেখ কি বলছে, বিক্রয় মূল্য করে এত % লাভ। তো এত % মানে কত? 1/6। তো এটাকে কি বলবো তাহলে আমরা? বিক্রয় মূল্য সাপেক্ষে যেহেতু, তাহলে সেলিং প্রাইস ইস টু কি? লাভ, তার মানে প্রফিট এখানে, তাই তো? তো কত? সেলিং প্রাইস যখন 6 ইউনিট, তখন প্রফিট কত? 1 ইউনিট। তাহলে তুই যদি 6 টাকায় কোনো একটা মাল বিক্রি করে তো যদি 1 টাকা লাভ হয়, তাহলে কি বুঝতে পারছিস? তুই এটা কিনেছিলি কততে? 5 টাকায় কিনেছিলি। সিম্পল হিসাব। অঙ্ক নিয়মিত বাড়িতে না করলে এসব মাথায় সিম্পলভাবে আসবে না। যারা করবে তাদেরই সিম্পলভাবে আসবে, ফাঁকিবাজদের আসবে না। বাড়িতে অঙ্ক করতে হবে ওর জন্য। প্রকৃত লাভের শতাংশ কত? তো প্রকৃত লাভ তো কিছু কেন দামের সাপেক্ষে, তাহলে 5-এ লাভ 1 মানে 20%, তাই তো? হয়েছে? বোঝা গেছে? তোর যা অবস্থা, বাড়ি গিয়ে গোটা ক্লাস দেখে অঙ্ক করবি ভালো করে, সব অঙ্ক ভালো করে করিস। তুই কিন্তু আমার কাছে একদিন প্রচুর কথা শুনবি। এরমভাবে যদি চলতে থাকে তোর অ্যাক্টিভিটি, আর ছেড়ে দে, অন্য জায়গায় চলে যা, আর নয় ভালো করে পড়। টিকে থাকতে হলে কথা কিন্তু হজম করতে পারবি না। আমার প্রচুর ছেলে মেয়ে আমার মুখের কথার চোটে ছেড়ে দিয়েছে কোচিং। আর ওটা নতুন ব্যাচের ছেলে পেলে হয় না, সাধারণ নতুন ব্যাচের নতুন শেখাই তো। যখন একটা ব্যাচের বয়স হয়ে যায় 1 বছরের উপরে, 1 বছর 1.5 বছর হয়ে যায়, তো আমার তো হিসাব আছে যে আমি এই ব্যাচটাকে এত কিছু করিয়েছি, তাহলে এই ছেলেটা এই মোটামুটি এই পরিমাণ জানা উচিত। যখনই দেখি ওই মিনিমাম পর্যন্ত জানে না, আমি বলছি না তো সব জানতে হবে, আমি যা শিখিয়েছি তার 30% মনে রাখ, বেসিকে যা শিখিয়েছি, তাহলেই আমি অঙ্ক করিয়ে নেব। যখন দেখছি সব ব্ল্যাঙ্ক, তার মানে কি? শুধু ফাঁকি মারে, অঙ্ক টঙ্ক কিছুই করে না বাড়িতে, তখনই দিই ঝাড়, আর তারপরেই ছেলেগুলো কাটে ফাটে, ওরম ব্যাপার না, আমি তাড়িয়ে দিই। আর নতুন ব্যাচে ঢুকে যাই এই সমস্যা হলে, না এই ব্যাচে করতে হলে ভালো করে কর। কী করে ঠিক করবি নিজের বুঝতে হবে। ফাঁকি মেরেছিস, নিজেকে উদ্ধার করতে হবে সব। একজন দোকানদার 120 টাকায়, আর না বুঝলে কথা জিজ্ঞাসা কর। একজন দোকানদার 120 টাকা একটি বই কিনে বিক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রি করে। 25%। বইটির বিক্রয় মূল্য কত? তাহলে কিনেছে কত? 120-তে। বিক্রয় মূল্যের উপর যদি 25% লাভে বিক্রি করে, তাহলে বইটির বিক্রয় মূল্য জানতে চেয়েছে। হ্যাঁ, সুন্দর, মানে প্যাটার্ন সাজা। হ্যাঁ, কিছুই মানে অঙ্ক ছোট, কিন্তু টাইপটা সুন্দর সাজানো রয়েছে বিক্রয় মূল্যের সাথেই। তো বিক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রি করবে। হ্যাঁ, তাহলে সেলিং প্রাইস ইজ টু প্রফিট। তাহলে 25% মানে এর ফ্র্যাকশন কত হবে? 1/4। 1/4 এর ফ্র্যাকশন, তাই তো? তাহলে যেহেতু বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যকে আমি 4 ইউনিট দেবো, আর লাভটাকে দেবো আমি 1 ইউনিট। তাহলে সেলিং প্রাইস 4 ইউনিট আর প্রফিট হলো 1 ইউনিট। তাহলে তুই ভাব, তাহলে কস্ট প্রাইস কত হবে? তুই 4 টাকায় কোনো একটা মাল কিনে, তুই যদি মাল বেচে তুই যদি 1 টাকা লাভ করিস, 4 টাকায় মালটা বেচেছিস, তুই বুঝলি যে আমার তাতে 1 টাকা লাভ হয়ে গেছে। তো তুই কিনেছিলি কততে? তার মানে স্বাভাবিক ব্যাপার, 3 টাকা। প্র্যাকটিক্যাল সেন্স। বইটির বিক্রয় মূল্য কত? বেশ, ঠিক আছে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 3 ইউনিট, এখানে কস্ট প্রাইস কত হচ্ছে আমার 3 ইউনিট, আর এখানে দোকানদারের কেনা কত হচ্ছে 120। তাহলে এই অনুপাতে এই 3 ইউনিট মানে 120 বলতে পারিস না এই অনুপাতে? হ্যাঁ, 3 ইউনিট মানে 120, তাই না? তাহলে প্রতি 1 ইউনিটে ভ্যালু কত হবে এই অনুপাতের জন্য? 3 ইউনিট মানে 120, তাহলে 1 ইউনিট হবে 120/3, মানে 40 টাকা প্রতি 1 ইউনিটে বলে এই অনুপাতে। চেয়েছে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যেটা এসে, তাহলে 40 গুণ করবো, 4 4 16 160 টাকা, তাই তো? তাহলে 160 টাকায় জিনিসটা বিক্রি করেছে। বোঝা গেছে কি করলাম? পরিষ্কার সবার কাছে? নেক্সট অঙ্ক চলে যা। টাইপ 7 2 দাগের অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক আজকে। হ্যাঁ, তাড়াতাড়ি করবি, এটাই লাস্ট অঙ্ক আজকের। টাইপ 7 2। খুঁটিয়ে খুঁটিয়ে মোটামুটি এটাকে আরও ভাঙবো, আর একটু ভাঙবো ওই সেটটাকে, খুঁটিয়ে খুঁটিয়ে যত রকম টাইপ হয় সব একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে ভেঙে দেবো, যেন তোদের শিখতে যেন কোনো প্রবলেমই না হয়, যাদের শেখার একটু চেষ্টা আছে। এত সুন্দর গুছিয়ে দেবো, রিভিশনও ইজি হয়, শিখতেও ইজি হয়। দুইয়ের বিএস সেকশনটা দেখলাম, আর একটা মনে হয় ভাঙতে হবে, আলাদাটাই ভাঙবো, ঢুকে গেছে। জিডি এবার ভালো করে দেখিস, হিন্দি ঠিক আছে, রিজনিং ঠিক আছে, অঙ্ক দরকার, অঙ্ক কিন্তু পাটিগণিত ভালো রকম হয়ে যাবে পরীক্ষা আস্তে আস্তে, ঠিক আছে? আর টাইম দেবো না রে, আর টাইম দিচ্ছি না, করে ফেলছি। কথা হবে না। এক ব্যক্তি 450 টাকার চেয়ার কিনছে, বিক্রয় মূল্যের উপর এত % ক্ষতিতে বেচে। বিক্রয় মূল্য এত % কিসে? ক্ষতিতে। 10% মানে কত? ফ্র্যাকশন কত? 1/10, তাই তো? কিসের উপরে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে এখানে সেলিং প্রাইস ইসটু আর একটা কী দিয়েছে? ক্ষতি, মানে লস। তাহলে সেলিং প্রাইস যদি 10 ইউনিট হয়, তাহলে লস কত হবে? 1 ইউনিট। ফ্র্যাকশন থেকে নিয়ে আসলাম 10 এইখান থেকে এখানে, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছিস? তবে চেয়ারটির বিক্রয় মূল্য নির্ণয় করো, মানে কস্ট প্রাইস, সিপি কত। দেখ 10 ইউনিটে বিক্রি করে তো যদি ভাই 1 ইউনিট লস হয়ে যায়, 10 টাকাটা মাল বেচলি, ভাবলি তুই বুঝলি আমার তো 1 টাকা লস হলো, তুই কিনেছিলি কত? 11 টাকা কিনেছিলি, তাই না? বেশ, তাহলে ওর অ্যাকচুয়াল এখানে কেনা কততে? 450 কিনেছে। হুম, 450 কিনেছে। বিক্রয় মূল্য জানতে চেয়েছে, মানে 10 ইউনিট ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমাদের 11 ইউনিটের ভ্যালু কত? 450। 10 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে শেষে গিয়ে, কত সাপেক্ষে? 450। তো কি আর হবে, বেকায়দা চলে এসেছিলো। 11 দিয়ে ভাগ করো, 4 11 44, 1 0, মিলছে? মিলছে না, 0 দিয়ে 0 নামালাম। 9 11 99, তাই তো? 1 মানে 409 আর কি। তুই 410 কে উত্তর নিয়ে নে। হ্যাঁ, কি হয়েছে? 5 কী করে হয়? 400,
আরে ভাই 4500কে 4 এগারো 44, একটা শূন্য নামালাম, হলো না, একটা নামালাম শূন্য দিয়ে, 100, 9 11 99, 409 হবে উত্তর। 409 পূর্ণ 1/11, এটা হলো একদম পারফেক্ট উত্তর। যদি উত্তরের রেফারেন্সে তুই অ্যাপ্রক্সে যাস তাহলে 410কে থেকে উত্তর নিতে হবে। 405 কী করে হয়? কোথা থেকে কি এখানে বিয়োগ করে 9 বানিয়েছিল মনে হয় কেউ। হ্যাঁ, তাহলে এরকম বিয়োগ করলে হবে না তো, তালে না, তালে মিলিয়ে দিলে হবে না। যে 45কে 11 দিয়ে যায় না, 9 করলে তো চলে যায়, এরকম ভাবলে অঙ্ক হবে না। অপশন সব ভুলভাল প্রচুর সাজানো আছে ইচ্ছাকৃতভাবেই। এসব ওই রে